Welcome to Paranormal Negative Power and Audio Story, Episode 51. আমাদের আজকের নিবেদন বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প থেকে নেওয়া হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। ভূতের কথা আমি বিশ্বাস করি না। ভূত সম্বন্ধে আমি গুরুতর অবিশ্বাসী। এমন সময় ব্যাপারটা ঘটল। আমাদের পাশের বাড়িতে থাকে সুমন রায়। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর বাইরে কোথাও বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। তাকিয়ে দেখলাম সমর এসে দাঁড়িয়েছে। কি সমর, কবে ফিরলে? বইটা রেখে প্রশ্ন করলাম। এই একটু আগে, বলে সমর আমার পাশে বসে পড়ল। বলল, আপনাকে একটা কথা বলার আছে। মাস্টারমশাই, আপনি ভূত বিশ্বাস করেন? উত্তরে বললাম, না। যা বলার খুলে বলো। সমর বলতে শুরু করলো, মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না। ভূত বলুন বা আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখাও দেয়। লখনৌতে আমার পিসি স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন। তাই বিয়ে পরীক্ষার পর ভাবলাম এইবার ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে লখনৌ রওনা হয়ে গেলাম। মাস্টারমশাই, আপনি শুনলে হাসবেন, জীবনে এই আমার প্রথম রেলযাত্রা। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি আরম্ভ করি। গার্ডের হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। আমি সমরকে প্রশ্ন করলাম, কি ট্রেন ছেড়ে গেল তো? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটি 8-9 বছরের মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, পরনে নীল রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম না, কেউ তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো। মেয়েটার সঙ্গে চোকাচুকি হতেই সে আমায় হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মেয়েটি। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতে সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম স্টেশনের বিশ্রাম কক্ষে মেয়েটির কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছে। কিন্তু স্টেশনের বিশ্রাম কক্ষের সামনে না দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি রেলিং বরাবর এসে দাঁড়ালো।
আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? সেই সময় দেখলাম হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও। এক নিমিষে যেন মেয়েটি উবে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেনটা বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম, এই তোমার ভৌতিক গল্প? সমর আমার হাসিতে যোগ দিল না। গম্ভীর গলায় বলল, আমার ঘটনাটা এখনো শেষ হয়নি মাস্টার মশাই। আমি স্টেশন মাস্টারের সাথে দেখা করে ট্রেন ফেল করার কথা জানালাম। স্টেশন মাস্টার পরের স্টেশনে ফোন করে দিলেন। লখনৌ যাবার পরের ট্রেন রাত্রি 9:30টার সময়। হাতে অঢেল সময়। আমি স্টেশনে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম। অবাক লাগলো, চোখের সামনে থেকে কি করে মেয়েটি উধাও হয়ে গেল। রাত 7টা নাগাদ স্টেশনে লোক হইচই করছে, সবাই খুব ব্যস্ত। খবর নিয়েই চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে অনেক লোক। আপাতত সব গাড়ি বন্ধ। দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার সিট ছিল। নূতন করে আবার মেয়েটির কথা মনে পড়ল। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাত্রিরে 2খানা টেলিগ্রাম করে দিলাম। একটা কলকাতায় আমার বাড়িতে, আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম, দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। লাইন ঠিক হতে 3-2 লাগলো। তারপর লখনৌ রওনা হলাম। সারা রাত মেয়েটির কথা ভাবলাম। ভগবানের আশীর্বাদের মতন মেয়েটা যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছে। আবার কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন বেলা 11টা নাগাদ লখনৌ স্টেশনে নামলাম। স্টেশনে পিসি আমায় নিতে এসেছিলেন। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন। পিসি বললেন, এই ঘটনার জন্য নিজেই আমি দায়ী, কারণ আমি তোকে বারবার এখানে আসতে লিখেছিলাম। তারপর তো টেলিগ্রাম পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? মেয়েটার ব্যাপারটা চেপে গিয়ে বললাম। চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেনটা ছেড়ে দিল। লখনৌ স্টেশন থেকে দুজনে একটা টাঙ্গায় উঠলাম। প্রায় আধ ঘন্টা চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামল। পিসির পেছন পেছন আমি বাড়ির দোতলায় উঠলাম। মাঝারি সাইজের একটা ঘর দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর। জামা কাপড় ছেড়ে নে, আমি জলখাবারের ব্যবস্থা করি। খুবই ক্লান্ত শরীরে ঘরের মধ্যে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। ঘরের এক কোণে একটা টেবিল, তার উপর বাতিদান, একটা আলনা, একটা ছোট খাট, দেয়ালে গোটা 3 ছবি। সামনের ছবিটার দিকে তাকাতেই সমস্ত শরীর ভয়ে কেঁপে উঠল। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। ঘরের বাইরে এসে ডাকলাম, পিসি, পিসি। কোনো সাড়া পেলাম না। তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে এসে আবার ডাকলাম, পিসি, ও পিসি।
এতক্ষণে আমার ডাক পিসির কানে গেল। অন্তদন্ত হয়ে পিসি এসে বললেন। কি রে, কি হয়েছে তোর? আমি বললাম, একটু এই ঘরে এসো তো। আমি ছুটে ঘরে চলে এলাম। হাঁপাতে হাঁপাতে পিসি এসে বললেন, কি হলো রে তোর? শরীর খারাপ নয় তো? এত ঘামছিস কেন? পিসিকে জিজ্ঞাসা করলাম, এই ছবিটা কার? হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। পিসিকে জিজ্ঞাসা করলাম, তোমার মেয়ে? পিসি বললেন, হ্যাঁ, তাকে তুই দেখিসনি? তোর জন্মাবার বছরখানেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 বয়স ছিল তখন। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে গেল। গম্ভীর গলায় পিসি বললেন, কি রে, কি বলবি বল? আমি বললাম, তুমি কি বিশ্বাস করবে পিসি? পিসি বললেন, কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কিনা। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হবার আগেই পিসি চেয়ারে বসে পড়লেন। একটু একটু করে পিসিকে সমস্ত ঘটনাটা বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। শুধু পিসি বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমাকে বলল, বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, মায়া, দয়ার প্রতি আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধারণ করে আবার ফিরে আসতে পারে মরলোকে? বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে চেয়ে চুপ করে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে। আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে ভৌতিক গল্প পাঠে সঞ্জীব চ্যাটার্জি আর মুক্তি দাস।